ছোট ভাই, বোনকে কষ্ট দিলে আল্লাহর রাগ হয়। প্রেম দুদিকে মাথা নাড়িয়ে বলে। হুম 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 হুম, কোনো নীতি কথা নয়। ঠিক আছে, এখন বল হাত খরচ চাই কি না। আবির উপরে নিচে মাথা নাড়ে, যার অর্থ চাই। প্রেম মাথা নাড়িয়ে মাথা নাচাতে নাচাতে এদিক ওদিক তাকায়। হঠাৎ চোখে পড়ে একটুখানি দূরে একজন ভিক্ষুক হাতে স্টিলের থালা, পরনে ছেঁড়া ফাটা একটা সাদা গেঞ্জি আর একটি লুঙ্গি। তার অবস্থাও খুব শোচনীয়, জায়গায় জায়গায় তালি দেয়া। হঠাৎ প্রেম মিহিরের দিকে তাকিয়ে বলে। ওই চাচাকে নিয়ে আয়। মিহির আবিরের দিকে একটি ব্যাটখানি মার্কা হাসি দিয়ে চলে যায়। সেই লোকের কাছে এক প্রকার লোকটাকে বগল দাবা করে নিয়ে আসে। লোকটা প্রথমে ভয় পেয়ে, তবে ওদের সঙ্গে শেহরান আর রায়হানকে দেখে স্বস্তি পায়। সুন্দরভাবে হাসি দিয়ে সালাম দেয়, সবাই হাসি মুখে সালামের উত্তর দেয়। প্রেম লোকটাকে বলে। চাচা, আপনার কাছে কিছু চাইলে দেবেন? লোকটা অবাক হয়, তার মতো ভিক্ষুকের কাছে কি চাওয়ার আছে। লোকটা শেহরানের দিকে তাকায়, শেহরান চোখ দিয়ে আশ্বাস দেয়। লোকটা চমৎকার হাসি দিয়ে বলে। প্রেম হাসি দিয়ে বলে। আপনার কাছে যা যা আছে তাই চাইবো। লোকটাও হাসি দিয়ে বলে। প্রেম বলে। আপনার লুঙ্গি গেঞ্জি আর থালাটা একটু লাগবে। লোকটা ভারী অবাক হয়, সঙ্গে বাকিরাও। প্রেম আবিরকে বলে। প্যান্ট খুল। আবির চোখ বড় বড় করে তাকায়। প্রেম বলে। যদি হাত খরচ চাস তবে তোর কাপড় খুলে চাচাকে দে। আবিরের এখন হাত পা ছুঁড়ে কান্না করতে ইচ্ছে করছে। প্রেমের কথায় সে বুঝে গেছে প্রেম তাকে দিয়ে কি করাবে। আবার অনেকক্ষণ প্রেমকে বোঝাতে চায়, কিন্তু ব্যর্থ হয়। শেষে নিজস্ব পোশাক ভিক্ষুককে দিয়ে তার পোশাক নিজে পরে। এদিকে সবাই সমান তালে হাসছে আবিরকে দেখে। ছেঁড়াফাটা ময়লা গেঞ্জি, তালিপট্টি দেয়া লুঙ্গি আর হাতে থালা, মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। মিহির হাসতে হাসতেই হঠাৎ উঠে দাঁড়ায়। আবিরের কাছে গিয়ে আবিরের গোছালো পরিপাটি চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে। এখন ঠিক আছে। ওদিকে সবাই হাসে। প্রেম এবার আবিরের সামনে এসে দাঁড়ায়, নিজের মানিব্যাগ বের করে থালায় 2 টাকা একটি কয়েন দিয়ে বলে। যা, 100 টাকা নিয়ে আয়। কি বললাম বুঝতে পেরেছিস? খবরদার মামুনি বা ভালুমার কাছে একদম যাবি না, আর না পরিচিত কারো কাছে। রাস্তায় রাস্তায় ঘুরবি, মনে রাখিস। 100 টাকা আমার চাই, তবে তুই হাত খরচ পাবি প্রতি মাসে। সাথে হাত খরচ বাড়বে, আর একটা মোবাইলও কিনে দেবো। আবির প্রথম কথাগুলো শুনে হাই হতাশ করলেও হাত খরচ বাড়ানো আর মোবাইলের কথা শুনে ভারী খুশি হয়। খুশিতে চকচক করে উঠে চোখ জোড়া, একটু অবিশ্বাসী কণ্ঠে বলে। সত্যি? প্রেম মাথা নাড়ায়। আবির মনে মনে ভাবে 100 টাকার জন্য যদি এগুলো পায় তাহলে ক্ষতি কি। আর এই গ্রামের কেউ তাকে তেমন চেনে না। ওদিকে যারা দেখেছে তারা এখন চিনতে পারবে না এই বেশে দেখে। আবির রাজি হয়ে যায়, অবশ্য রাজি না হলেও লাভ নেই। প্রেম বলেছে মানে করতেই হবে। তবে আবিরও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে ঠিক সময় মতো এর শোধ তুলবে। আবির মাটিতে নিজের হাত ঘষে কিছু মাটি তুলে মেখে অতঃপর ভিক্ষুকের কাছে এসে বলে। চাচা, কি বলবে ভিক্ষা করব? লোকটা হেসে বলে। আবির হাসে বলে। সেই তো। আবির প্রথমে শেহরানের কাছে গিয়ে বলে। আমার আল্লাহ নবীজির নাম কয়টা টাহা দিয়া যান। ভাই 2 দিন ধরে খাই না। ঘরে আমার বউ আছে, বউটাও খায় না। ভাই, কয়টাটা ভিক্ষা দেন। শেহরান হাসতে হাসতেই 5 টাকার একটি কয়েন দেয়। আবির বলে। ছি, তুমি এত কিপটা? এমন করে এক এক করে সবার থেকে নিতে লাগলো। শেষে প্রেমকে একটা মুখ ঝামটা দিয়ে সামনে আগায়। কিছুটা দূরে গিয়ে কি মনে করে যেন বাম্পাটা একটু বেঁকিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করে আর বলে। আমার আল্লাহ নবীজির নাম কয়টা টাহা দিয়া যান। হঠাৎ চোখে পড়ে 2টা মেয়ে হাঁটতে হাঁটতে এদিকেই আসে। দুজনের পরনে বোরখা, হাতে বেগ। আবির তাদের দিকে এগিয়ে যায় এবং বলে। খালা, কয়টা টাহা ভিক্ষা দিন। মেয়েগুলো কেমন তেষ্টা চোখে আবিরের দিকে তাকাচ্ছে। আবির বাম দিকের মেয়েটির দিকে তাকায়, তার চোখ দুটো খুব সুন্দর, কাজল দেয়ার হয়তো এত সুন্দর লাগছে। আবির ফট করে বলে। খালা, আপনার চোখ দুটো অসাধারণ সুন্দর।
দেখে তো বড় লোক মনে হচ্ছে। কয়টা টাকা দেন না? জানেন, দুদিন ধরে খাই না। আমার ঘরে বউটাও দুদিন ধরে খায়নি। খালা, কয়টা টাকা দিবেন? মেয়েটি উত্তর দেয় ঠান্ডা গলায়। আপনার কি আমাকে দেখে খালা মনে হচ্ছে? আবির মেয়েটির কণ্ঠ শুনে ভারী অবাক হয়। কি সুন্দর গলা, তবে সত্যি কণ্ঠটা মেয়েদের মতো, খালার মতো তো নয়। আবির বলে। ঠিক আছে আপা, কয়টা টাকা ভিক্ষা দেন? মেয়েটি এবার রেগে যায়, ঝাড়ি দিয়ে বলে। কাজ করে খেতে পারেন না, ভিক্ষা করবেন বেয়াদব, আবার আমাকে খালা বললেন। এই, আপনার কি চোখ নেই নাকি? চোখ থাকতেও কানা আপনি। আমাকে কোন দিক দিয়ে আপনার খালা মনে হয়? মেয়েটির ঝাড়ি খেয়ে আবির থতমত খেয়ে যায়। পরপরই আবার রাগটা মাথা চাড়া দিয়ে ওঠে। কত বড় সাহস! বিকে তো দিচ্ছেই না, উল্টো আবার তাকে ধমকাচ্ছে। বয়স কত হবে এই মেয়েটার? কণ্ঠ শুনে তো ছোটই মনে হচ্ছে, যদিও নিশ্চিত না। তবুও নিজের মনে আন্দাজ করে নিল আবির, এই মেয়ে তো বড্ড বেয়াদব। সে তো এখন ভিখারি, আর একটা ভিখারির সঙ্গে কেউ এমনভাবে কথা বলে। মনে মনে নিজের ক্ষোভ মিশিয়ে গজগজ করে ওঠে সে বলে। এই, একদম জ্ঞান দিবেন না। ভিক্ষা চেয়েছি, দিলে দিবেন, না দিলে না দিবেন। এত বক বক কেন করছেন? আপনাকে দেখে তো বড়লোক ঘরের মেয়ে মনে হলো, তাই ভিক্ষা চাইলাম। কিন্তু এখন মনে হচ্ছে আপনি বড়লোক হলেও আপনার মনটা খুব ছোট, একদম লাল পিঁপড়ের মতো, একদম এইটুকুন। বেয়াদব মহিলা, পিঁপড়ারাই খাবে বড়লোকের দন। দেখেন কিপটার করে কিপটা। কথাখানা শেষ হতেই মুখ ঝামটা মেরে চলে যেতে লাগলো আবির। ওদিকে আবিরের কথা শুনে মেয়েটি হতবাক। আবিরের কথার ফাঁকে একটা উত্তর দিতে পারল না বেচারি। আবির যেমনই মেয়েদের মতো আঙুল নেড়ে নেড়ে তাকে ধুয়ে দিল, তা দেখেই মেয়েটি নির্বাক হয়ে গেছে। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আবিরের যাওয়ার পথে। আবির কিছুটা এগিয়ে গেছে, এমন সময় পাশের মেয়েটা বলে। এ কথা বউ, কি হইল তোর? এমনি চুপ মাইরা গেলি কিল্লেগে? ওই হালার ঘরে হালা ভিক্ষাওয়ালা যে তোরে কত কিছু কইয়া গেল, তুই কিছুই কইলি না কেন লাগে? গোলামের পুত আবার কয় তুই নাকি বড় লোক, তোর মন নাকি ছুডু। এতেই যেন মেয়েটার ভেতরের রাগে আগুন জ্বলে উঠল। রক্ত যেন পা থেকে এক লাফে মাথায় উঠে গেল। হাতে থাকা বড় ব্যাগের ভেতর থেকে বের করলো একটা ছোট ব্যাগ। সেখান থেকে টেনে আনলো 100 টাকার একটা নোট। ব্যাগটা মাটিতে রেখে বড় বড় পা ফেলে এগিয়ে গেল আবিরের দিকে, চিৎকার করে উঠল। এই এই বেয়াদব ভিখারি! কথাটা কানে যেতেই আবির থেমে গেল, ঠোঁটে একটা বাঁকা হাসি, কিন্তু পেছনে ফিরল না, বরং হাঁটাটার গতি আরো বাড়িয়ে দিল। মেয়েটিও থামল না, সেও হাঁটতে হাঁটতে আবিরের পিছু নিল। যখন আবির বুঝতে পারল মেয়েটি কাছে চলে আসে, মনে মনে ভাবল, নিশ্চয়ই আমায় কেলানোর জন্য আসছে। এই গ্রামের মেয়েরা না সবাই হিয়ার দলের। হাই ক্ষুধা, তার মানে এই মেয়েটাও একই দলের। বা আবির পাক দৌড়তে পালায়, এক কোপে কল্লা ফালাই দিবে। বাঘ আবির! এইভাবে বেচারা দৌড়ে পালাতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে থালার কয়েনগুলো ঝনঝন করে বাজতে লাগলো। ওদিকে মেয়েটি আবিরকে দৌড়তে দেখে ভাবে, এই ভিখারিটা দৌড়াচ্ছে কেন? তার মাথায় হঠাৎ ঝলকে উঠল। নিশ্চয়ই সে আমাকে অপমান করতে চায়, আমার কাছ থেকে ভিক্ষা নেবে না বলেই পালাচ্ছে। একথা ভাবতেই রাগে মুখ লাল হয়ে গেল মেয়েটির। রাগ তো তার নাকের ডগাই থাকে, আজ তাতে আগুন পড়েছে এই আর কি। সে ওদিক বেদিক না ভেবে আবিরের পিছু দৌড়াতে লাগলো। আবির তখন দৌড়াতে দৌড়াতেই চিৎকার করছে। আল্লাহ গো, বাঁচাও! বেয়াদব ভিখারি! একটা মেয়ের সঙ্গে কেমন করে কথা বলা উচিত সেটুকু শেখেননি? আর কি বলেছিলেন, আমার মন ছোট? এই নিন। তারপর ঠান্ডা গলায় বলল, আমি কোনো দিনও অসহায়, দুঃখী বা ভিখারিকে অপমান করি না, বরং সাহায্য করার চেষ্টা করি সাধ্য মতো। কিন্তু আপনাদের মতো জোচ্চোর, প্রতারক, বেয়াদব, ভণ্ড মানুষদের ঘৃণা করি।
যারা সুস্থ থেকেও অসুস্থ সাজে, মানুষের কাছে হাত পাতে। আবির কিছু বলল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল মেয়েটির চোখের দিকে। চোখগুলো যেন তাকে টানছে। সে শুনছে কিন্তু উত্তর দিতে পারছে না। মেয়েটির কথাগুলো তার বুকের ভেতর গিয়ে গেঁথে বসেছে। মেয়েটিকে সে অহংকারী ভেবেছিল, বড়লোক বাপের আদরের দুলারি ভেবেছিল, কিন্তু মেয়েটির কথায় সেই ধারণাখানা ভেঙে গেল। এখন মনে হচ্ছে মেয়েটা রাগী হলেও ভালো মনের অধিকারী। আবির যখন নিজ মনে এইসব ভাবতে ব্যস্ত, তখনই হঠাৎ মেয়েটি ব্যঙ্গ করে বলে উঠল, আপনার বউয়ের রুচি এতই দুর্ভিক্ষ ছিল যে আপনার মতো একজন ভণ্ডকে বিয়ে করেছে? নাকি সেখানেও কোনো ভণ্ডামি বা বাটপারি করেছিলেন? এই এক কথাতেই রাগরা এসে হানা দিল আবিরের মাথায়। দুনিয়ার সব কথা সহ্য করতে পারলেও বউ নিয়ে কেউ কিছু বললে সে সহ্য করতে পারে না। বন্ধুদের সাথেও কতবার ঝগড়া হয়েছে বউ তুলে কথা বলাতে, তখন সে ভুলেই যায় সে তো এখনো বিয়েই করেনি। রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়ালো আবির। মেয়েটির একেবারে কাছে গিয়ে আঙুল তুলে চেঁচিয়ে বলল, খবরদার, আমার বউ নিয়ে একটা কথা বলবেন না। মেয়েটিও রেগে উঠে সেই আঙুলটা শক্ত করে চেপে ধরলো, ঠান্ডা কণ্ঠে বলল, আঙুল তুলে কথা বলবেন না, না হলে আপনার হাত তো থাকবে কিন্তু আঙুলটা আর থাকবে না। এই কথায় আবির থেমে গেল। হঠাৎ তার মাথায় এলো হিয়া আর নোটের কথা। কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু মেয়েটির চোখ দেখে কথাটা গিলে ফেলল। মেয়েটিও ধীরে ধীরে তার আঙুল ছেড়ে দিল। দুজনেই তখন নিঃশব্দ দাঁড়িয়ে। বাতাস কেমন একটা চাপা নীরবতা ছড়িয়ে পড়ল। আবির কেবলা কান্তের মতো তাকিয়ে আছে মেয়েটির দিকে, আর মেয়েটি ধীরে ধীরে চলে যাচ্ছে। হঠাৎ আবিরের মনে একদল দুষ্টুমি নাড়া দিল। মুখে কেমন একটা দুষ্টু হাসি নিয়ে সে একটু উঁচু গলায় বলল, যেন মেয়েটির কানে স্পষ্ট পৌঁছে যায় কথাগুলো। হে আমার কথা, পরম করুণাময়, আপনি সর্বশ্রেষ্ঠ উত্তম পরিকল্পনাকারী। হে আল্লাহ, যেই বেড়া এই রমণের স্বামী হবে, সেই জন্য প্রতিদিন উঠতে বসতে এই মেয়ের চুলের মুঠি ধরে কেলায়। খুদা, 3 বেলা খাবার দিক আর না দিক, 3 বেলা যেন ঠিক সময় করে এই দজ্জাল রমণীকে রাম কেলানি দেয়। হে মহান আল্লাহ, এই অদম বান্দার দোয়া কবুল করুন। আবিরের মুখ থেকে বের হওয়া প্রতিটা শব্দ যেন মেয়েটির কানের ভেতর ঢুকে অন্তরে খোঁচা দিল। কয়েক মুহূর্ত স্থির থেকে সে হঠাৎ ঝড়ের বেগে ফিরে এলো আবিরের সামনে। কাছেই ছিল তাই আসতেও দেরি হলো না। মেয়েটি আবিরের দিকে একবার অগ্নি চোখে তাকালো, তারপর পাশে রাখা পানি ভরা বালতি তুলে ঝপ করে ছুঁড়ে মারল আবিরের মুখে। ঠান্ডা পানি মাথা, নাক, ঠোঁট, গাল বেয়ে গড়িয়ে পড়ল। তবুও আবির স্থির, নির্বিকার। অন্য সময় হলে হয়তো সে সঙ্গে সঙ্গে তর্ক জুড়ে দিত, কিন্তু এখন সে একটিও কথা বলল না। চুপচাপ তাকিয়ে আছে মেয়েটির চোখের দিকে। মেয়েটি ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, আপনি একটা চরম বেয়াদব ভিখারি। আবিরের হুঁশ ফিরে আবির হাসলো, ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, তাই তো, আমি বেয়াদব। আর তো দুধের দোয়া তুলসী পাতা, তাই না? শোনেন, আমি যদি বেদব হই তবে আপনি হলেন একটা চরম লেভেলের খচ্চর মহিলা, শাকচুন্নি। তাও আবার যে সে শাকচুন্নি না, ওই যে গাছে থাকে না সেইটা। বড় বড় চোখ, মূলার মতো দাঁত, আর ঠোঁটগুলো ভেটকি মাছের মতো। ওই যে বামনের বউ হতে যায় আর ওজার হাতে জাটা পেটা খায়, ঠিক ওইটি আপনি। মেয়েটি আবিরের কথা শুনে হতবাক। এই লোকটা এমনভাবে মেয়েদের মতো ঝগড়া করে কেন? ছেলে মানুষও এমন ঝগড়ুটে হয়? এই লোকের সাথে কথা বলে লাভ নেই, বেয়াদব ঝগড়ুটে। তাই সে মুখ ফিরিয়ে চলে যেতে চাইল, কিন্তু আবির কি এমনি ছেড়ে দেবে? না, সে তো কোনোদিন কাউকে সহজে ছাড়ে না। মেয়েটি আবিরকে নিয়ে ভাবছে আর হারছে, আর ওদিকে আবিরের চোখে তখন দুষ্টুমির ঝিলিক। একটা পুকুর পাড় ঘেঁষে মেয়েটি যখন রাস্তায় উঠতে যাবে, ঠিক তখনই আবির তাড়াতাড়ি তার থালায় থাকা কয়েন পয়সা আর 100 টাকা গেঞ্জির এক কোণে গিট দিয়ে রাখলো, আর থালাটা লুঙ্গির পেছনে গুজে নিয়ে দৌড়ে গিয়ে মেয়েটিকে ঠেলে দিল। মেয়েটি ছিটকে পড়ল পুকুরে। মেয়েটি পড়ে যেতেই আবির হাত ঝাড়তে ঝাড়তে বলল, আপনি একটা আস্ত ব্যাকল মহিলা, নাহলে কেউ আবির চৌধুরীর সঙ্গে পাঙ্গা নেয়? সাহস আছে বটে, কিন্তু সব জায়গায় সাহস দেখানো ঠিক না। এতক্ষণ আপনার চটাং চটাং কথা চুপচাপ শুনলাম, এবার শুধ নিলাম। আবির চৌধুরী কিন্তু কিছু ফেলে রাখে না। আমাকে বালতির পানি
ছুঁড়েছিলেন না, নিন। এখন ইচ্ছে মতো পুকুরের পানি খান, আর পারেন তো একটু মাথায় ঢেলে মগজটা পরিষ্কার করুন, কালকুটনি মহিলা। এ বলে সে থালাটা পেছন থেকে বের করে মাথায় টুপির মতো চাপালো। তারপর কি মনে করে আবার নামিয়ে পেটের কাছে চেপে ধরে ঢোলের মতো বাজাতে লাগলো। মুখ দিয়ে শেষ বাজাতে বাজাতে চলে গেল। ওদিকে মেয়েটি হঠাৎ ধাক্কায় ভারসাম্য হারিয়ে পড়ে গেল। পাটা বোধহয় কেটে গেছে একটু, কিন্তু সে হাল ছাড়ার মেয়ে নয়। রাগে অপমানে কষ্টে চোখ দুটো লাল হয়ে উঠল, জল এসে ভরল চোখের কোণে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দুমুঠো কাদা তুলে নিল হাতে। তারপর নিজের ভেজা বোরকাটা টেনে ঠিক করে নিল। ভেজা কাপড় শরীরে লেপ্টে আছে, কিন্তু ভাগ্য ভালো বোরকাটার কাপড় মোটা ছিল, নইলে বিপদ বাড়ত। পুকুর থেকে উঠে এলো সে, চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। এই সময় তার সাথের মেয়েটিও দৌড়ে এসে উপস্থিত হয়। মেয়েটি এসে বলল, হাই হাই, কথাবু পুষ্কুনিতে পড়লি কেমনে তুই? মেয়েটি কিছু বলল না, শুধু অগ্নি চোখে তাকিয়ে রইল আবিরের চলে যাওয়ার পথে। তারপর পাশে থাকা মেয়েটিকে বলল, ফুলি, বাড়তি বোরখাটা দে। ফুলি কথা না বাড়িয়ে দ্রুত ব্যাগের ভেতর থেকে একটা অতিরিক্ত বোরকা বের করে দিল। মেয়েটি সেই বোরকাটা পরে নিল ভেজা বোরকার উপর। তারপর আবার ফুলিকে বলল। চল। দুজনে পাশাপাশি বড় বড় পা ফেলে হাঁটতে লাগলো। যাওয়ার পথে আশেপাশে তাকালো মেয়েটি আবিরের দেখা পাবার আশায়, কিন্তু আবির তো দূরে, তার টিকিটাও নেই। রাগে ও জিদে মেয়েটি হাতে ধরা কাদা ফেলে দিল মাটিতে। তারপর নিজের গন্তব্যের পথে পা বাড়ালো। ওদিকে আবির হেলে দুলে হাজির হলো প্রেমদের কাছে। আবিরকে দেখেই অন্তু বলল, কিরে বেটা, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আবির নাটকীয় ভঙ্গিতে বলল, আমাদের সম্মানিত এমপি সাহেবের দেওয়া কাজ সম্পূর্ণ করেই আসছি ভাইগণ। তোমরা কি ভেবেছিলে এই সামান্য কাজ আমার কাছে কোনো ব্যাপার? এই বলে আবির গেঞ্জির গিট খুলে করকরে 100 টাকার নোটখানা বের করে বাতাস করতে লাগলো। তা দেখে সবাই অবাক, এত তাড়াতাড়ি টাকা পেল কোথায়? সবাই একসাথে চিৎকার করে উঠল। কোথায় পেলি বল? আবির ভাব নিয়ে বলল, আহা, তোমরা আম খাবে, খাও না। কোন গাছের আম তা জেনে তোমাদের কি? আবিরের কথা শুনে কেউ আর কিছু বলল না, তবে নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। সেটা দেখে প্রেম বলল। চল ফেরা যাক। প্রেমের কথায় সবাই সায় দিল। আবির থালা আর টাকাগুলো সেই ভিখারিকে দিয়ে দিল, সাথে নিজের কাপড় ও পাল্টে নিল। তারপর বাড়ি ফেরার পথ ধরল। এমন সময় একদল ছেলে দৌড়ে এলো। সবাই প্রায় ওদেরই বয়সী, মুখে হাসি, হাতে এক একজনের মাঝারি আকৃতির কলস। ছেলেগুলো এসে তাদের সামনে দাঁড়ালো, সবাইকে সালাম দিল। সালামের উত্তর করে শেহরান বলল, কি রে তোরা সবাই এখানে? কলস হাতে থাকা ছেলেটি বলল, শেহরান হাসল। ছেলেটি শেহরানের অনুমতি নিয়ে সবাইকে মাঠা দিল গ্লাসে করে। মাঠা খেয়ে ছেলেদের থেকে বিদায় নিয়ে সবাই কিছুটা সামনে এগোলো। অল্প দূরে একজন মহিলা দাঁড়িয়ে আছেন তাদের দিকেই তাকিয়ে। শেহরান আর রায়হান এগিয়ে গিয়ে সালাম দিল। মহিলাটি হেসে সালামের উত্তর করলেন, কিন্তু কেমন যেন অস্থির লাগছিল তাকে। কিছু একটা বলতে চাইছেন, সেটা দেখে শেহরান বলল, খালা কিছু বলবেন? কোনো সমস্যা? মহিলাটি মাথা নাড়লেন না। তারপর শেহরান ও রায়হানকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, শেহরান ও রায়হান হেসে অনুমতি দিল। মহিলাটি খুশিতে উজ্জ্বল মুখে বললেন, এই বলে তিনি দৌড়ে গেলেন শরবত আনতে। শেহরান ও রায়হান ফিরে এসে বাকিদের কাছে প্রেম জিজ্ঞেস করল। কোনো সমস্যা? শেহরান হেসে সবটা বলে। তা শুনে বাকিরাও হাসে। অল্পক্ষণেই মহিলাটি ফিরে এলেন, হাতে একটি স্টিলের জগ আর একটি বড় গ্লাস। মহিলাটি প্রেমের দিকে তাকালেন, তারপর বাকিদের দিকে। সবাই এখন তার দিকেই তাকিয়ে। মহিলাটি বললেন, সবাই হেসে উঠল। অন্তু হেসে মহিলাটির মতোই বলল, আরে খালা, আপনি এত ভাইবেন না, আগে শরবত দেন। আপনি যদি আপনাকে ব্যবহৃত জিনিসও আনতেন, তাও আমাগোর কোনো আপত্তি থাকতো না।
মহিলাটি চমৎকার হাসলেন, তারপর ব্যস্ত হাতে সবাইকে শরবত খাওয়ালেন। শরবত শেষে আবার রওনা দিল। পথে আরও কজনের সঙ্গে দেখা হলো, কেউ ফল খাওয়ালো, কেউ আবার পানি, কেউ গল্প জুড়ল। প্রেম আর মিহির একবার চোখাচোখি হলো, মনে হলো দুজনেরই ভাবনা এক। আবির হঠাৎ পেট চেপে ধরে শেরান ও রায়হানকে বলল, ভাই, তোমাদের বাড়ির জামাইদের ভবিষ্যৎ ভাবতেই আমার কান্না পাচ্ছে। তোমাদের বাড়ির অতিথি হয়ে যে আপ্যায়ন করলো, তাতে আমার পেট ব্যথা শুরু হয়েছে। বেচারা জামাইদের কথা ভাবতেই তো আমার কিডনিতে টনটন করছে। আবির আবার বলল, আরে বেচারা হিয়া আর নূরের ভবিষ্যৎ জামাইরে, এদের জামাই আপ্যায়নে সামিল হতে গিয়ে না হয় আমার বেচারাগুলো পটল তোলে। তারপর খবরের কাগজে বেরোবে শান্তিপুর গ্রামের জমিদার বাড়ির জামাইগণ গ্রামবাসীর আপ্যায়ন নিতে নিতে পরপরে পাড়ি জমালেন। সবাই হেসে গড়িয়ে পড়ল। শুধু প্রেম আর মিহির একে অপরের দিকে তাকিয়ে রইল অসহায় দৃষ্টিতে। শেরান হাসি থামিয়ে বলল, আচ্ছা, এসব নিয়ে পরে গবেষণা করিস, এখন চল। সবাই ফিরে গেল। ওদিকে হিয়ার ঘরে তখন তাণ্ডব চলছে। এই তাণ্ডব শুরু হয়েছে কিছুক্ষণ আগে। জমিদার বাড়িতে এসেছে এক নতুন অতিথি। সে আর কেউ নয়, জমিদার গিন্নির একমাত্র ভাইজি, হিয়ার মামাতো বোন, সাথে নূর আর হিয়ারি সই কোহিলি মজুমদার। তবে সবাই তাকে সংক্ষেপে কথা বলেই ডাকে। এই মুহূর্তে হিয়া ও নূর খাটের উপরে বাবু হয়ে বসে দুহাত গালে দিয়ে কথার দিকেই তাকিয়ে আছে। কথা এদিক ওদিক হাঁটছে আর তার সাথে ঘটনার বিবরণ দিচ্ছে। সাথে অবশ্য আবির মানে সেই ভিখারিকে গালাগাল দিতেও ভোলেনি। ওদিকে হিয়া আর নূর হাসি আটকাতে পারছে না। হাসলে বিপদ, কারণ কথার চোখে মুখে রাগ। কিন্তু শেষে আর রক্ষা রইল না। যেই না কথা আবিরের দেয়া অভিশাপের কথা বলল, অমনি হিয়া আর নূর হেসে উঠল, ঘর কাঁপিয়ে দিল তাদের হাসিতে। সাথে যোগ দিল ফুলি, কথার বাড়ির কাজের মেয়ে। তবে কথার কাছে সে ছোট বোনের মতোই প্রিয়, জমিদার বাড়ির সবার কাছেও তেমনই আদরের। কথার আগে চোখ বড় বড় করে তাকালো হিয়া নূর আর ফুলির দিকে, কিন্তু তার সে রাগী মুখ দেখেই তারা আরো জোরে হেসে উঠল। ঘরের বাতাসে তখন হালকা বেলি ফুলের গন্ধ আর হাসির ঢেউ। তবুও সেই হাসির ফাঁকেও টের পাওয়া যাচ্ছিল পরের ঝড় এখনো থামেনি। কথা রাগে দুঃখে নিজের ভেতরে সমস্ত ঝড় তুলে হঠাৎ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তোরা হাসতে হাসতে মরে যা। আমি এই চললাম, আর যদি কোনোদিন তোদের বাড়ি আসি তখন বলিস। হিয়া আর নূর তখন খাট থেকে নেমে আসে। দুজনে মিলে কথাকে জড়িয়ে ধরল, যেন রাগে পড়া বোনটাকে শান্ত করা যায়। কিন্তু কথা তো সে মেয়েদের মতো নয়, যার রাগ একটু আদরে গলে যায়। তার চোখে আগুন, মুখে অভিমান। সে ঠোঁট কামড়ে একরাশ নিঃশ্বাস ছেড়ে বলে, আমি চলে যাব, আর থাকবো না এখানে। যাদের আমি মনের কষ্ট বলছি, তারা তো ওই বজ্জাত ভিখারিকে বকাঝোকা না দিয়ে হেসে মরছে। হিয়া আর নূর তখন বোঝে কথার রাগ এমন না, এটা তার অভিমান, যা সহজে গলবে না। তাই তারা একসাথে বলে উঠল, ও সই। ও সই। কথা মুখ ঝাঁটিয়ে তাকালো অন্যদিকে। হিয়া আর নূর তখন তাকে আবার জড়িয়ে ধরে গালে একটা চুমু দিল। এই পর্যায়ে এসে কথা একটু ঠান্ডা হয়ে ঠোঁটে হালকা হাসি টেনে নাটকে ভঙ্গিতে বলে, আচ্ছা আচ্ছা থাকবো, তবে তার আগে ওই বজ্জাত ইতর বেয়াদব ভিখারিটাকে বকাতে। হিয়া আর নূর ফিক করে হেসে ফেলল। তা দেখে কথা ঠোঁট ফুলিয়ে বলে, আবার? ওরা তখন কথার নকল করে মুখ বাঁকিয়ে বলে, বজ্জাত ইতর বেয়াদব। এইবার কথাও হাসি চেপে রাখতে পারে না, নিচেও হেসে ফেলে। তারপর চারজন মিলে বসে যায় একসাথে গোল হয়ে, নিজেদের গল্পের ঝুড়ি খুলে। ওদিকে গ্রামের আকাশে ভেসে আসে জোহরের আজান। শেহরান বাকি ছেলেদের নিয়ে মসজিদে গিয়েছে নামাজ পড়তে। বাড়ির মহিলারাও ওজু সেরে নামাজে বসেছে। এমন সময় জমিদার মশাই বাড়ি ফিরলেন। তিনি একটু আগে কাজের ফাঁকে নামাজে গিয়েছিলেন। আজ বাড়িতে অতিথি, তাই দুপুরের খাবার সবাইকে নিয়ে খাবেন বলে তাড়াতাড়ি ফিরে এসেছেন। সাধারণত কাজ শেষ হলে একেবারেই বাড়ি ফেরেন, কিন্তু আজ মেহমানদের জন্য চলে এলেন তিনি। নিজের ঘরে না গিয়ে ভাবলেন গিন্নি নিশ্চয়ই নামাজ পড়ছেন, তাই চুপি চুপি চলে গেলেন সেই ঘরে, যেখানে শেহরান আর হিয়ার সঙ্গে প্রায় বৈঠক করেন। মনে মনে ভাবলেন, এই ফাঁকে কিছুই দলিলপত্র দেখে নেই। তিনি আলমারির দিকে এগিয়ে গেলেন।
ঠিক তখনই চোখ পড়ল টেবিলের উপরে একটা চিঠির খাম আর তার পাশে রাখা এক ফোঁটা লালচে গোলাপ। জমিদারের কপালে ভাঁজ পড়ল, চিঠি আর ফুল একসঙ্গে, একই কাণ্ড। কৌতূহল আর হালকা উৎকণ্ঠা মিশে তিনি টেবিলের কাছে গিয়ে বসলেন। চিঠিটার খামটা উল্টে পাল্টে দেখলেন, কোনো নাম নেই, কোনো ঠিকানাও না। একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে তিনি ধীরে ধীরে খাম খুললেন। হাত দুটো কাঁপছে, যেন এই পাতলা কাগজের ভেতরেই লুকিয়ে আছে কোনো ভারী সত্য। তিনি তো শুধু জমিদার নন, একজন বাবা, আর বাবার মনে কত যে কথা, কত অজানা শঙ্কা, কত ভয়। ঘরে যার যুবতী মেয়ে থাকে, সেই বাপের যে কত জ্বালা। নিজেকে সামলিয়ে বুকে ভার জমে থাকা নিঃশ্বাসটা গিলে নিলেন জমিদার। তারপর ধীরে ধীরে থরথর হাতে চিঠিটা সামনে তুলে পড়তে শুরু করলেন। শ্রদ্ধেয় শ্বশুর মশাই, আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। ভাবছেন তো কেন শ্বশুর মশাই বললাম? অবশ্যই এটা ভাবা স্বাভাবিক। শ্বশুর মশাই বলার কারণ, আপনার রাজ্যের রাজবাগানের একমাত্র ফুল যার সুবাসে আপনার ও আপনার পরিবার জীবন মুখরিত, যে ফুলকে আপনি আপনার রাজ্যে খুব যত্নে, আদরে, স্নেহে রেখেছেন, ভালোবাসার চাদরে মুড়িয়ে, সেই ফুল এতটাই সুবাস ছড়ায় যে যে কেউ তাকে নিজের বাগানে আনতে চায়। তবে শ্বশুর মশাই, সেই ফুলটাকে যে আমি চাই, একান্ত নিজের করে চাই, সেই ফুলের মালি যে কেবল আমি হতে চাই, সেটাই যে আমার একমাত্র আকাঙ্ক্ষা। শ্বশুর মশাই, সেই ফুলের বাবা হওয়ার আকাশ সম শ্রদ্ধা ও সম্মান কাজ করে আপনার প্রতি। হয়তো আপনি এই চিঠির মালিককে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। যতবার আপনাকে দেখেছি ততবার মনে হয়েছে আপনি সম্মানের চূড়ায় আছেন। আপনি যে আমার বৃষ্টিকন্যার জন্মদাতা, আপনার কারণেই সেই ফুলের দেখা আমি এই জীবনে পেয়েছি। আমি যে আপনার কাছে অনেক ঋণী। সোজা সাপটা শ্বশুর মশাই সম্বোধন করলাম। তার কারণ হবু বললে যদি কেউ এসে আপনার সেই ফুলটিকে ছিনিয়ে নিয়ে যায় আমার কাছ থেকে, হয়তো ভাবছেন আমি খুব বেয়াদব। তা না হলে কি বাবার কাছে চিঠি লিখে মেয়েকে নিয়ে এসব বলি? বিশ্বাস করুন শ্বশুর মশাই, আমি এমন নয়। তবে আপনার সেই ফুলের কথা ভাবলে আমি বেহায়া হয়ে যাই নির্লজ্জ। ও শ্বশুর মশাই, আপনি তো খুব উদার মনের মানুষ। আপনার দুয়ারে গেলে নাকি কাউকে ফিরান না। আমি আজ এক ভিখারির ন্যায় আপনার দুয়ারে। আমায় দান করবেন আপনার ফুলের মতো পবিত্র কন্যাকে? বিশ্বাস করুন, আমি একজন মালির মতো সেই ফুলের যত্ন নেব। তার আশেপাশে কোনো আগাছা হতে দেব না, কখনো সেই ফুলকে ম্লান হতে দেব না। সবসময় তাকে সতেজ রাখবো। তার সুবাসে মুখরিত হবে এই মালির জীবন। আপনার ফুলটা যে খুবই পবিত্র শ্বশুর মশাই। অনেকেই আসবে আপনার কাছে আপনার ফুলটিকে চাইতে। আপনি দয়া করে এই অধমের কথাখানা রাখবেন শ্বশুর মশাই। আমি আপনার ফুলের একমাত্র মালি হতে চাই। দয়া করে ফিরিয়ে দেবেন না। প্রয়োজন হলে ভিক্ষা চাইবো, তবুও ফেরাবেন না। ও শ্বশুর মশাই, দান করবেন এই ভিক্ষুককে আপনার কন্যা, আপনার বাগানের ফুলকে। আমি আবার জীবন দিয়ে রক্ষা করব সেই ফুলকে। আপনি হয়তো চিঠিখানার মালিক খোঁজ করতে চাইবেন, আমি বলবো খুঁজবেন না। আমি নিজেই সময় মতো আপনার দুয়ারে হাজির হব আপনার দান নিতে। আপনি করবেন তো কন্যাদান শ্বশুর মশাই? আমার যে বড্ড ভয় আপনার ফুলকে হারানোর। আপনার বাগানের ফুল একান্তই আমার শ্বশুর মশাই। তাকে আপনার কাছে আমানত হিসেবে রাখলাম। সময় হলে চেয়ে নেব আমার আমানত। নিজের খেয়াল রাখবেন, সব সময় সুস্থ থাকবেন। আপনার ফুলের মতো কন্যা যে আপনাকে অনেক ভালোবাসে। ইতি, আপনার ফুলের মালি। চিঠিটা পড়ে জমিদার কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলেন। তার শরীরটা মৃদু কাঁপছে, চোখের কোণে চিকচিক করছে অশ্রু, আর ঠোঁটে লেগে আছে একটুখানি মৃদু হাসি। জমিদার চোখ বন্ধ করলেন, মুখ ভরে টেনে নিলেন এক নিঃশ্বাস। তারপর হঠাৎ হেসে উঠলেন জোরে, যেন বছরের পর বছর জমে থাকা চিন্তার ভেতর দিয়ে ফুরে এলো সেই হাসি। হাসতে হাসতেই বললেন, তোমার আসার অপেক্ষাতেই থাকবো আমি। এই জীবনে কম কি আর মেয়ের বিয়ের প্রস্তাব পেলাম? আমার ফুলকে অনেকেই চেয়েছিল, কিন্তু কেউ তোমার মতো করে তাকে চায়নি। আমার ফুলকে কেউ ফুল বলতে পারেনি। তুমি যে আমার মনের কোণে দাগ কেটে দিলে নিজের শব্দ দিয়ে বাবা। অপেক্ষা করব তোমার জন্য, একবার হলেও দেখতে চাই তোমাকে। যে মানুষ আমার ফুলের মতো মেয়ের মালি হতে চায়, তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য যে আমার নেই। শুধু আমার কেন, পৃথিবীর কোনো বাবারই সাধ্য নেই। তুমি যদি আমার ফুলকে নিজের বাগানে সত্যি যত্নে রাখো, তবে আমি জমিদার সুলতান মির্জা আমার বাগানের সেরা ফুলটা তোমায় দিব, কথা দিলাম। কথা শেষ করে জমিদার চিঠিটা খামে ভরে ফুলটা হাতে নিলেন, মুখে হাসি, মনে মৃদু পরিহাস। এই বয়সে মানুষ প্রেমিকার হাতে ফুল দেয়, চিঠি দেয়,
আর এই চিঠির মালিক কিনা মেয়ের বাবার হাতে দিচ্ছি চিঠি, তাও আবার মেয়েকে চাইতে। নিজের কথাই হেসে উঠলেন জমিদার। হাসতে হাসতে ফুল আর চিঠি যত্ন করে তুলে রাখলেন। তারপর হাসি মুখে পা বাড়ালেন হিয়ার ঘরের দিকে। ঘরের দরজায় এসে করাঘাত করলেন ভেতরে। তখন নামাজ শেষ করে উঠেছে হিয়া, নূর আর কথা। হিয়া আসছে বলে দরজা খুলে বাবাকে দেখে হাসলো। জমিদারও বিনিময়ে হাসি দিয়ে ভেতরে ঢুকে বললেন, কি করছিলে আমার আম্মাজানেরা? হিয়া হেসে বলল, এই তো নামাজ শেষ করে উঠলাম আব্বাজান। জমিদার কথার দিকে তাকিয়ে বললেন, আরে কথা আম্মাজান যে, কখন এলে? কথা এগিয়ে এসে সালাম দিয়ে বলল, এই তো ফুপাজান, অনেকক্ষণ হলে এসেছি। আপনি কেমন আছেন? জমিদার সালামের উত্তর দিয়ে মৃদু হাসলেন। আলহামদুলিল্লাহ আম্মাজান। হিয়া জিজ্ঞেস করলো, আব্বাজান, আপনি কি কিছু বলতে এসেছিলেন? কিছু লাগবে আপনার? জমিদার মাথা নেড়ে হেসে বললেন, না রে আম্মা, কিছু না, তোমাদেরই দেখতে এসেছিলাম। ঠিক সেই মুহূর্তে নিচ থেকে শেহরানের গলার আওয়াজ ভেসে এলো। জমিদার আর কিছু না বলে মিষ্টি হাসি দিয়ে সবাইকে আশীর্বাদ করলেন। মাথায় চুমু খেয়ে নেমে গেলেন নিচে। সবাই বসে খাচ্ছে। রুনা বেগম আর মালেকা রহমান খাবার পরিবেশন করছেন, আর ফুলি পাশে দাঁড়িয়ে সাহায্য করছে। রুনা বেগম বললেন, ফুলি, যা না মা, রান্নাঘর থেকে ডিমের বাটি নিয়ে আয়। ফুলি হাসতে হাসতে বলল, আচ্ছা। ফুলি ডিমের বাটিটা এনে টেবিলের পাশে রাখলো। কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল আবিরের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে এক দৌড়ে ছুটে গেল উপরের দিকে, হিয়ার ঘরের দিকে। রুনা বেগম বললেন, ফুলি মা, আসতে যা, পড়ে যাবি তো। বাকি সবাই খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে ফুলি হিয়ার ঘরে ঢুকে চেঁচিয়ে উঠল, ও কথা বু, জানো নি কি হয়েছে? কথা, হিয়া, নূর একসাথে বুকে থুথু দিয়ে রাগি চোখে তাকালো ফুলির দিকে। বুকটা কেমন ধকধক করছে এখনো। চোখে রাগ নিয়ে হিয়া মুখ কুঁচকে বলল, তোরে বলেছি না এমন হঠাৎ করে ভূতের মতো আসবি না। ফুলি হেসে বলল, আমি অমর একটা জিনিস দেখেছি না। ভূত কেন, জিনের মতো যে আহি নাই, ওটাই বেশি হিয়াবু। নূর কপাল কুঁচকে বলল, কি এমন হলো যে তোর জিনের মতো এসে পড়তে ইচ্ছে করলো? ফুলি তখন এক নিঃশ্বাসে বলে উঠল, কথা বুড়ে, যেই হালার পুত ধুই ছিল, ওই হালার পুত তোমাগো বাড়ির নিচে সবাই এর সঙ্গে বইয়া গিলতাছে। একদম সাহেবের মতো সাজগোজ পুরো বদলাই গেছে। হিয়া আর নূর একে অপরের দিকে তাকালো। বুঝতে পারছে না কিছুই। ভিখারি আবার সাহেব, নিচে তো আবির ভাইয়ারা হয়তো। তাহলে কি আবির ভাইয়া? হিয়া আর নূর বড় বড় চোখে একে অপরের দিকে তাকায়। আর ওদিকে কথা, সে তো ভিখারির কথা শুনেই ছুটে বেরিয়ে গেছে। হিয়া আর নূরও দৌড় দিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কথা নিচে নেমে গেছে ঝড়ের বেগে। ঝাড়ু রাখার জায়গা থেকে একটা ঝাঁটা তুলে হাতে নিয়ে হাজির হলো খাবারের টেবিলের সামনে। সোজা গিয়ে দাঁড়ালো আবিরের সামনে। চোখ তার জ্বলছে আগুনে। এই বেয়াদব হতচ্ছাড়া বদমাইশ ভিখারি, আপনি আবার আমার পিছু পিছু এখানেও চলে এসেছেন? কে আপনাকে ঢুকতে দিল? ও, বুঝেছি, নিশ্চয়ই দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে ঢুকেছেন, তাই না? আবির এতক্ষণ স্থির নীরব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে দাঁড়ানো কথার মুখের দিকে। চোখ, গলার স্বর সব দেখে শুনে চিনে ফেলেছে সেই বোরকা পরা মেয়েটা। কিন্তু সে এখানে কেন? তাহলে কি হিয়ার আত্মীয় কেউ? এসবই ভাবছিল আবির। আর ওদিকে বাকি সবাই থমকে গেছে। সবচেয়ে অবাক জমিদার মশাই আর রুনা বেগম। তারা তো কখনো দেখেননি কথা কারোর সাথে এমন করে কথা বলছে। চুপচাপ ভদ্র নম্র এই মেয়েটাই হঠাৎ করে আবিরের উপর ঝাঁপিয়ে পড়ল কেন? ওদিকে শিহরান, রায়হান, প্রেম, মিহির সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। ভিখারি শব্দটা শুনে বোধহয় কিছু আন্দাজ পেয়ে গেল ওরা। অন্তর নিচু স্বরে বলল, এই আবিরটা আবার কোন কাণ্ড করে বসলো? শিহরানও নিচু স্বরে বলল, করেছে তো, বেশ বড় কিছু করেছে, নয়তো কথা এমন উত্তেজিত হবে তোর মনে হয়? মিহির কৌতূহলে জিজ্ঞেস করল, এ কথাটা আবার কে? রায়হান মুখে খাবার ঢোকাতে ঢোকাতে বলল, যে আবিরকে এখন ঝাড়ছে।
প্রেম কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই কথা আবার তীক্ষ্ণ স্বরে বলে উঠল। ও, নিজে তো ভালোই বসে গিলছেন দেখি। আর আপনার স্ত্রী যে 2 দিন ধরে না খেয়ে আছে, তার কি হবে? আহারে বেচারি, অবশ্য ওর কপালই খারাপ ছিল, না হলে কি আর এমন এক বেয়াদব স্বার্থপর ভিখারিকে বিয়ে করতো? সবাই স্তব্ধ। আবির হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালো, তার মুখের ভাব বদলে গেছে সম্পূর্ণ। প্রেম কিছু বলার আগেই আবির গর্জে উঠল। এই শ্যাওলা গাছের পেতনি, আপনাকে বলছি না, আমার বউকে নিয়ে কিছু বলেন না। আর আপনি আমার চিন্তা না করে নিজের একটু চিন্তা করুন। আপনাকে যে বিয়ে করবে তার 14 গোষ্ঠীর কপাল পোড়া আপনার মতো ডাইনি দজ্জাল দানবীর সঙ্গে সংসার করবে। কথাও কম যায় না, সে ঝাঁটা তুলে বলল। আর একটা বাজে কথা বললেই এই ঝাঁটা দিয়ে পিটিয়ে সব বদমাইশি বের করে দেব। আবির চারপাশে তাকিয়ে সদর দরজার পাশে রাখা লাঠিগুলোর দিকে নজর গেল। সেখানে গিয়ে একটা লাঠি টেনে আনলো। আর একবার আমার বউ তুলে কথা বলতে এই লাঠিটা দিয়ে তোমার মাথায় এমন মার দেব, মাথায় একদম আলো উঠে যাবে। এবার যেন পুরো বাড়িটা জমে গেল। হাসবে, কাঁদবে নাকি এদের থামাবে কেউ বুঝতে পারছে না। দুজন মুখোমুখি দাঁড়ানো, চোখে চোখে রাগের স্ফুলিঙ্গ, চারিপাশ নিস্তব্ধ। ঠিক তখনই হিয়া আর নূর দৌড়ে এসে কথার কাছ থেকে টেনে নূর ঝাঁটাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলল। হিয়া টেনে সরিয়ে নিল কথাকে। ওদিকে আবির এখনো দাঁড়িয়ে আছে একইভাবে, ঠোঁটে কঠিন রেখা, চোখে অদ্ভুত ঝড়। প্রেম গর্জে উঠল। আবির, বসো। রাগে ফুটতে থাকা আবির শেষমেশ বসে পড়ল। রুনা বেগম যেন তখনই হুঁশ ফিরল। একবার তাকালো আবিরের দিকে, আবার কথার দিকে, তারপর জমিদারের দিকে ফিরলেন। রুনা বেগম ধীরে ধীরে বললেন, তোরা দুজন এমন সাপ নেউলের মতো ঝগড়া করছিস কেন? তোরা কি আগে থেকে একে অপরকে চিনিস? সবাই চুপ, কেউ মুখ খুলছে না। তখন শেহরান উঠে দাঁড়ালো। দাঁড়াও, আমি বলছি সব। সে ধীরে ধীরে কথার কাছে গিয়ে এক হাতে তার কাঁধ জড়িয়ে বলল, বলো তো কবুতর, কি হয়েছে? কথা রাগি চোখে একবার আবিরের দিকে তাকালো, তারপর সব খুলে বলল। আবির কিভাবে তাকে অপমান করেছে, কিভাবে তাদের দেখা হয়েছিল, সব সব শুনে শেহরান সবার দিকে ঘুরে বলল। আবিরকে ভিখারি সাজানো ও সব ঘটনা বলে। এক মুহূর্তের নীরবতা, তারপর পুরো ঘর ফেটে গেল হাসিতে। হাসিতে জমিদারও সামলে উঠতে পারলেন না। রুনা বেগমের চোখে হাসির জল। হিয়া নূর হাসতে হাসতে চোখ মুছে নিচ্ছে। মিহির চোরা চোখে বারবার নূরকে দেখছে। প্রেমও হেসে ফেলল অবশেষে। একবার হিয়ার প্রাণোচ্ছল হাসি দেখে আবিরের দিকে তাকিয়ে বলল, আবির, এখন ভদ্র মানুষের মতো কথার কাছে ক্ষমা চাও। তোমাদের এই ঝগড়ার কথা শুনে আমি অবাক। ঝগড়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু কাউকে পুকুরে ফেলে দেয়া, এটা কোন ধরনের বেয়াদবি? ও যদি সাঁতার না জানতো, অথবা পড়ে গিয়ে যদি ব্যথা পেত? তুমি এখন বড় হয়েছো, তোমাকে এসব মানায় না। আবির গো ধরে বলল, আমি কেন ক্ষমা চাইবো? তুমি জানো ও আমাকে কি কি বলেছে? কথা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই প্রেম গম্ভীর স্বরে বলল, আমার হাতে মার খেতে না চাইলে ক্ষমা চাও। আবির ঠোঁট কামড়ে মুখ শক্ত করে ধীরে ধীরে হাত জোর করলো কথার দিকে। আমাকে ক্ষমা করে দিন মহামারী। সবাই থমকায়, তারপর আবার হেসে ফেটে পড়ল। কথা হাসতে হাসতে বলল, দেখেছো ভাইজান, আমাকে মহামারী বলছে। শেরভান হেসে বলল, ওটা মহারানী, বলতে গিয়ে হারামি বলেছে কবুতর। কথাও হাসলো এবার, তবে আবিরের দিকে রাগি চোখে তাকাতে ভুলল না। তারপর হঠাৎ জোরে বলে উঠল, মানে মানে এই যে ওর স্ত্রী 2 দিন ধরে খায়নি সেটা? মিহির হাসে একবার নূরের দিকে তাকিয়ে বলল, ওইসব সব মিথ্যা গপ্প। কথা এবার চারপাশে তাকালো। অচেনা মুখে ভরা ঘর। এতক্ষণ খেয়াল করেনি সে। এখন কেমন নিজের কাছে নিজেই লজ্জা পেল। নিজের গলায় হঠাৎ কাঁপন এলো। লজ্জার সংকোচে নিচু হয়ে গেল মুখটা। শেহরানের দিকে তাকিয়ে বলল, আমি দুঃখিত ভাইজান। শেহরান মৃদু হেসে বলল, সমস্যা নেই কবুতর। এ বলে সে কথাকে নিয়ে টেবিলের দিকে ফিরে গেল। আর কথাও ধীরে ধীরে তার সঙ্গে পা মেলালো। আগে শেহরান প্রেমের দিকে ফিরে বলল,
চিনতে পারছিস? বল তো একে। সবাই তাকালো কথার দিকে। তার পরনে কালো জামা, তার ওড়নাটা হিজাবের মতো করে মাথায় ঢাকা, দেখতে কেমন আদুরে লাগছে। ফর্সা গায়ের রং, ছোট চোখ, চিকন ভ্রু, সরু নাক, পাতলা ঠোঁট। সবাই তাকিয়ে আছে। অবশেষে প্রেম মুখে খাবার নিতে নিতে হেসে বলল, চিনবো না কেন? আমাদের একমাত্র মামার একমাত্র কন্যা, আমাদের কোহেলি। প্রেমের কথায় সবাই স্বাভাবিক, কিন্তু কথা আর আবির দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে রইল। একসাথে চেঁচিয়ে উঠল, কি? কি? ওদের একসাথে চিৎকার শুনে শেরান হাসলো, তারপর মজা করে প্রেমকে দেখিয়ে বলল, এটা প্রেম। আর যাকে যাকে ধোঁকা দিয়ে পেটাতে চেয়েছিলি সেই কিন্তু আবির, আর একমাত্র বড় খালা, আর তোর একমাত্র বড় ফুফির 2 ছেলে। কথা আর কিছু না বলে হিয়া আর নূরের হাত ধরে ছুটে গেল উপরের দিকে। হয়তো অতীতের কিছু স্মৃতির জন্য, নয়তোবা লজ্জায়। ওরা চলে যেতেই সবাই আবার হেসে খাওয়াতে মন দেয়। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। সন্ধ্যার নরম আলোয় ডুবে যাচ্ছে চারিদিক। জমিদার বাড়ির নিঃশব্দ, যেন সময় নিজেই থেমে আছে এই পুরনো অট্টালিকার বুকে। শেরহান, রায়হান, অন্তু, মিহির আর আবির বাইরে গেছে। হিয়া, নূর আর কথা ঘুমে মগ্ন। ফুলে গেছে নূরদের বাড়ি। বৈঠক ঘরের দরজার ভেতর থেকে বন্ধ। ভেতরে বসে আছেন জমিদার সাহেব আর প্রেম। সামনাসামনি দুজন, একজন অভিজ্ঞ আর একজন তরুণ। কথায় যেন মিশে আছে অতীত আর ভবিষ্যতের সেতু বন্ধন। প্রেম কিছু একটা বলল, আর তা শুনে জমিদার হেসে ওঠেন, একটা প্রশান্ত আর ভারী হাসি। কথা ফুরোতেই প্রেম গম্ভীর গলায় বলে, ফুপা, ভাবছি এবার মামার সঙ্গে দেখা করব। আপনি থাকবেন পাশে। অনেক তো হলো মান অভিমান, সময় তো আর কম হয়নি। 30টা বছর কম কথা নয়। জমিদার ধীরে মাথা নাড়েন। অবশ্যই তুমি আমার জানিও ও কবে কখন আমি হাজির হব ইনশাআল্লাহ। প্রেম মলিন মুখে হাসে। ঠিক সেই মুহূর্তে প্রেমের পাঞ্জাবির ভেতর থেকে মোবাইলের তীক্ষ্ণ আওয়াজ ওঠে। প্রেম অসহায় চোখে জমিদারের দিকে তাকায়। জমিদার হেসে পিঠে হাত রাখেন। যাও কথা বলো। ফোন ধরেই প্রেমের মুখের হাসি মিলিয়ে যায়। কথার শেষেই সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার এখনই যেতে হবে ফুপা, দরকারি একটা কাজ আছে। আজকাল আবার বিরোধী দলের ছেলেপেলেরাও ঝামেলা করছে, আর সন্ধ্যা 8টায় একটা গুরুত্বপূর্ণ মিটিংও আছে। জমিদারের মুখে চিন্তার ছায়া। এখনই যাবে? প্রেম মাথা নাড়ে। হ্যাঁ, ফিরতে হবে। জমিদার নিঃশব্দে সম্মতি দেন। প্রেম দরজা খুলে বেরিয়ে যায়। তারপরই জমিদার শেরহানের কাছে লোক পাঠান। কিছুক্ষণের মধ্যেই শেরহান, রায়হান, অন্তু, মিহির সবাই হাজির। প্রেম জানায় তার ফিরতে হবে এখনই। সবাই তাড়াহুড়োয় প্রস্তুত হয়। প্রেম, শেরহান, রায়হান, অন্তু আর মিহির একসঙ্গে যাবে। আবির থাকবে তার দাদুর বাড়ি আরও কিছুদিন। জমিদার বাড়ি থেকে বের হওয়ার আগ মুহূর্তে রুনা বেগম কান্নাকাটি করে। সবাইকে মাথায় হাত বুলিয়ে দেন। নিজের হাতে এটা সেটা দিয়ে একটা টুপলি বেঁধে দেন প্রত্যেকের ব্যাগে। বের হওয়ার আগে কাঙ্ক্ষিত মানুষের দেখা পাওয়ার জন্য চাতক পাখির ন্যায় এদিকে ওদিক তাকায় প্রেম ও মিহির। আবিরও এদিক ওদিক তাকায় যাওয়ার আগে কথাকে একটু জ্বালানোর জন্য। কিন্তু যাদের দেখার আশায় এতক্ষণ অপেক্ষা, সেই 3 নারী, হিয়া, নূর আর কথা, এখনো ঘুমে আচ্ছন্ন। বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়ে। বাইরে এসে শেহরান তার মোটর সাইকেলের চাবিটা দিয়ে দেয় আবিরকে। আবির মোটর সাইকেল নিয়ে চলে যায় চৌধুরী বাড়ির দিকে। শেহরান, রায়হান, অন্তু, মিহির আর প্রেম উঠে বসে প্রেমের জিপে। জমিদার বাড়ির ফটক পেরোতেই সন্ধ্যা আরো ঘন হয়ে আসে। সবার মুখ থেকে হাসি সরে নেমে আসে কঠোরতা, গম্ভীরতা। শেহরানের মুখ কঠিন হয়ে উঠে, চোখে গাম্ভীর্য। সে বলে, ওরা একটু বেশি বাড়াবাড়ি করছে না প্রেম? প্রেম ঠোঁটে কৌতুকের হাসি টানে বলে, উঠতে দে ভাই, উঠতে দে, সময় মতো ডানা কেটে দেব। মিহির বলে, এত হালকা করে নিস না প্রেম। বিরোধী দলের ওই মাসিরা একটু বেশি বনবন করেছে, সময় থাকতেই ওদের থামাতে হবে। রায়হান ধীরে বলে, শত্রুকে গোড়া থেকে উপরে ফেলার সময় আসছে। প্রেম আবার হাসি স্টিয়ারিং ঘোড়ায়। গন্তব্য ময়মনসিংহ শহরের গুলকি বাড়ি। শফিক মিয়ার আস্তানা। এই 4 জন শেহরান, রায়হান, অন্তু, মিহির রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু আড়ালে।
মিহির মাঝে মধ্যে সামনের সারিতে দেখা দিলেও বাকিরা ছায়ার মতো আড়ালে কাজ করে। জমিদার ছাড়া কেউ জানে না তাদের আসল রূপ। গাড়ি রাস্তা ধরে ছুটছে, হঠাৎ এক বিকট শব্দ। গাড়ি থেমে যায়, সবাই চমকে ওঠে। প্রেম নামে দেখে চাকা পাঞ্চার। পেছন ঘুরে কিছু বলার আগেই একটা বিকট শব্দে চারিদিক কেঁপে ওঠে। প্রেম রাস্তার একপাশে ছিটকে পড়ে। ধরণীতে এখন রাজত্ব করছে রাত। তার কালো অন্ধকার ছড়িয়ে দিয়েছে ধরণীর জুড়ে। চারিদিক শুনশান, কোনো মানুষের আনাগোনা নেই। হাওয়াতে ঝিঝি পোকার ডাকের সঙ্গে জুড়েছে শেয়ালের চেঁচানি। তার সাথে যোগ দিয়েছে কুকুরের কোলাহল। গ্রামের মানুষ রাত 9টার মধ্যেই ঘুমিয়ে যায়। সেখানে এখন বাজে রাত 12টা। পুরো গ্রাম ঘুমিয়ে নিমজ্জিত। জমিদার বাড়ির সকলেও নিদ্রামগ্ন। হঠাৎ দুইটা বালিশের নিচ কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে তড়াক করে চোখ মেলল দুজন রমণী, হিয়া ও নূর। হিয়া চোখ খুলে শোয়া অবস্থাতেই আশেপাশে সতর্ক দৃষ্টি ঘোরালো। হিয়ার পাশেই ঘুমিয়ে আছে কথা। ওদিকে জমিদার বাড়ির পাশের বাড়ির রমণী নূরও চোখ খুলে চারদিকে তাকালো। তারপর দ্রুত উঠে বালিশের নিচ থেকে কাঙ্ক্ষিত জিনিসটা বের করলো। তাতে পাওয়া বার্তাখানা পড়ে তার চোখ দুটোতে যেন অগ্নিশিখা নেচে উঠল। চোখে জল জল করছে আগুন। ওদিকে হিয়া যখন বার্তাটা পড়ল, তার চোখেও ফুটন্ত আগুনের কুণ্ডুলি ঝরছে। দু চোখ যেমন আগুন, তেমনই ঠোঁটে ঝুলে আছে এক বাঁকা হাসি। ঠিক তখনই কানে ভেসে এলো দ্বিতীয় বার্তাখানা। শোনামাত্র হিয়ার হাসিটা বিস্তার লাভ করে। পর মুহূর্তেই মুখটা হয়ে উঠল কঠিন। চোখ দুটো জ্বলছে, দাঁতে দাঁত চেপে বলল, 2 দিনের বৈরাগী ভাতকে বলিস অন্ন? হ্যাঁ, আর যার বা যাদের জন্য আমার ভাইজানদের শরীর থেকে যে রক্ত বিন্দুগুলো ঝরিয়েছিস, তার চেয়ে 3 গুণ রক্ত ঝরবে তোর শরীর থেকে, জানোয়ারের দল। কথাটা বলার সঙ্গে সঙ্গে হিয়ার চোখ দুটি ভারী হয়ে এলো, কিন্তু অশ্রুকণা ঝরে পড়তে চাইল। হাতের আঙুল দিয়ে সেই জলকণাটা মুছে ফেলে আবার তাকালো বার্তার দিকে। ওদিকে কোয়েলির মতো পরপর 3বার কুকু ডেকে বিপরীত প্রান্তে বার্তা পাঠালো হিয়া। সঙ্গে সঙ্গে জমিদার বাড়ির পাশের বাড়ির দরজা খুলে বেরিয়ে এলো নূর। গেট দিয়ে নয়, গাছ পেয়ে নেমে এলো গোপনে। গেটের এই পার ঘেঁষে দেয়াল টপকে ঢুকে পড়ল জমিদার বাড়ির আঙিনায়। পুরোটা সময় হিয়া শুধু তাকিয়ে রইল। তারপর নিজের আলমারি খুঁজে বের করলো একটা বোতল। খাটের পাশে দিয়ে বোতলের মুখ খুলে সুগন্ধির মতো কিছুর ফোঁটা ছড়িয়ে দিল। সাবধানতার সঙ্গে নিজের মুখটা ওড়না দিয়ে ঢেকে কাজটা শেষ করলো। তারপর নিজের ঘর থেকে বেরিয়ে জমিদারের ঘরের দরজার কাছে গিয়ে 3বার কুকুর ডেকে বেরিয়ে এলো। সোজা নিচে নেমে চলে এলো রান্নাঘরে। আর রান্নাঘরের জানালা খুলে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। সরাসরি হাঁটা ধরল বাগানের দিকে। কিছু দূর যেতেই পাশে আরেকজনের উপস্থিতি টের পেল। হাসলো দুজনেই। একদম বাগানের শেষ প্রান্তে গিয়ে দুজন একে অপরের দিকে তাকালো। তারপর এক লাফে দেয়াল টপকে বাইরে চলে এলো এই পারে। ওদিকে দ্বিতীয় তলায় জানালার ধারে দাঁড়িয়ে ছিল জমিদার, 2 হাত পেছনে রেখে মুখে আত্মবিশ্বাসী হাসি। হিয়া আর নূর চোখের আড়াল হতেই জমিদার দুদিকে মাথা নেড়ে হেসে বলল, আমার 2 কন্যা, 2 অগ্নিশিখা। আজ এই অগ্নিশিখার দাহে যারা পূর্বে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বলেই হেসে জানালাটা বন্ধ করে দিয়ে প্রস্থান করলো। ওদিকে হিয়া আর নূর সরাসরি রাস্তায় গিয়ে বাম দিকের রাস্তা ধরে চলতে লাগলো। মিনিট 2 হাঁটার পর এসে থামলো পুরনো চালের মিলে, যেটা গত 4 বছর ধরে তালাবদ্ধ বলেই জানে সবাই। সেইখানে এসেই থামলো তারা। হিয়া চারিদিক তাকিয়ে দেখলো সতর্ক ভঙ্গিতে। নূর তখন একখানা চাবি এগিয়ে দিল হিয়ার হাতে। হিয়া দ্রুত তালা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে গিয়ে নূর হাতড়ে হাতড়ে মিলের বাতিটা জ্বালালো। চারপাশে একবার ঘুরে দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে হাসলো। তারপর সেই মুখ দুটি হঠাৎ করে কঠিন হয়ে এলো। দুজন এগিয়ে গেল ডান দিকে। একটা বড় ট্রাঙ্ক খুললো দুজনে মিলে। ট্রাঙ্ক খুলে কাঙ্ক্ষিত জিনিসগুলো পেল। হাসলো দুজন। দ্রুত প্রয়োজনীয় জিনিস নিয়ে বাম দিকে একটা ঘরে ঢুকে পড়ল। মাত্র 5 মিনিটের মধ্যে তারা বেরিয়ে এলো সম্পূর্ণ ভিন্ন চেহারায়। যেসব মেয়েদের গায়ে একটু আগে ছিল সালোয়ার কামিজ, এখন তাদের শরীর ঢাকা কালো পোশাকে। কালো প্যান্ট, কালো জ্যাকেট, চুলগুলো শক্ত করে উঁচু খোপায় বাঁধা।
দুজনেই একসঙ্গে হাত মিলিয়ে একটানে সরিয়ে দিল একটা কালো ঝুলন্ত পর্দা। আর পর্দাটা সরে যেতেই দৃশ্যমান হলো দুটি মোটর সাইকেল। দুটি দেখতে একদম একই রকম, তাদের পোশাক যেমন কালো তেমনি গাড়িগুলিও। এই বাইক দুটি দেখতে একদম ক্লাসিক, কালো রঙের ট্রাঙ্ক আর সিটে হালকা সিলভার লাইনের ছোঁয়া। ইঞ্জিন অংশটি ধাতব রঙে উজ্জ্বল, যা বাইকের শক্তিশালী ও টেকসই অনুভূতি দেয়। হ্যান্ডেলের পাশে দুইটা সিগন্যাল লাইট আর মাঝখানে বড় গোল লাইট। চাকা দুটি হালকা রঙের মোটাল স্পোক দিয়ে তৈরি, যেগুলো বাইকের দৃঢ় ও স্থিতিশীল দেখায়। একপাশে বড় এক্সহস্ট পাইপ, যা বাইকের রেসিং স্টাইলকে আরও প্রাণবন্ত করে। ট্রাঙ্কের পাশে ইয়ামাহা লেখা আর নিচে পাশের ব্ল্যাক কাভার অংশে RX-100 লেখা রয়েছে। সিটটি দীর্ঘ, দুজনে আরামসে বসতে পারে। সামনের কালি ধাতব ফ্রেম আর বিয়ার শক অবজারভার মিলে বাইকটিকে শক্তিশালী ও রাফ লুক দিয়েছে। দুইটা গাড়ির পাশে ঝলমল করছে দুইটি নাম, হিয়া আর নূর। নিজেদের গাড়ির কাছে গিয়ে দুজনেই একবার তাকালো। অন্ধকার রাতের নিস্তব্ধতায় যেন এই চকচকে অক্ষর দুটো জেগে উঠেছে আগুনের মতো। হিয়া আর নূর দুজনেই ধীরে ধীরে হেলমেট তুলে নিল। দুজনের মুহূর্তেই মুখ ঢেকে গেল। এখন আর বোঝার উপায় নেই তারা ছেলে না মেয়ে। পোশাকের মধ্যে কোনো রং নেই, কেবল কালো। মাথার চুল শক্ত করে বাঁধা, যেন প্রতিটি শক্ত বাঁধনে বন্ধ চুলের ভেতরেও লুকিয়ে আছে একরাশ প্রতিজ্ঞা। তারা একে অপরের দিকে একবার তাকালো, চুপচাপ, তবুও সেই চোখের ভাষা আগুনের মতো জ্বলছে। কোনো কথা নেই, কোনো নির্দেশ নেই, শুধু বোঝাপড়া। দুজন একসাথে উঠে বসলো নিজেদের বাহনে। ইঞ্জিনের নরম গর্জনে যেন রাতের অন্ধকার কেঁপে উঠল। গাড়ি দুটো বের করে হিয়া নামলো, পেছন ফিরে মিলের গেটের দিকে হাঁটলো। নীরবতায় শুধু পায়ের শব্দ, টুক 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 টুক। গেটটা আবার বন্ধ করলো সে সযত্নে, যেন কেউ টের না পায়। তারপর মিলের সুইচ অফ করে দিল। এক মুহূর্তেই আলো নিভে গেল। চারপাশে আবার নেমে এলো ঘন অন্ধকার। দূরের গাছের ছায়ায় নূরের ছায়াও মিলিয়ে গেল। মিলের শাটারখানা বন্ধ করে দিল। সবকিছু ঠিক আছে কিনা একবার চারপাশে চোখ বুলিয়ে হিয়া ফিরে এলো। এবার দুজনেই গাড়িতে চড়ল। একটা শব্দ না করে নিঃশব্দ স্তব্ধতায় গাড়ির হেডলাইট জ্বলে উঠল। দুইটা সরু আলোর রেখা ফুঁড়ে দিল রাতের বুক। তারপর ধীরে ধীরে রওনা দিল তারা তাদের উদ্দেশ্যে। গ্রামের মানুষ তখন গভীর ঘুমে। যদি কেউ আজ জেগে থাকতো তবে হয়তো দেখতে পেত দুই শান্ত মেয়ের ভিতরের অশান্ত আগুন। দেখতে পেত নদীর মতো নরম চোখে কেমন লুকিয়ে আছে অগ্নিলাভা। দেখতে পেত নরম শ্বাসের নিচে কিভাবে জন্ম নিচ্ছে ঝড়। গাড়ি দুটোর আওয়াজ খুবই ক্ষীণ, হয়তো সাইলেন্সার লাগানো। দুটো কালো গাড়ি রাতের বুক চিরে চলেছে নিঃশব্দে, কোনো এক প্রতিশোধ, কোনো এক সংকল্পে, কোনো এক অসমাপ্ত লড়াইয়ে। এই অন্ধকারকেও ভেদ করে আলোর খুঁজে বেরোচ্ছে তাদের যাত্রা শুরু হয়েছে। কিন্তু সেই নয়, এটা কেবল প্রথম অধ্যায় সেই আগুনের, যার শিখা এখনো লুকিয়ে আছে দুই নারীর গভীরে। হিয়া আর নূর, দুজন শান্ত মুখের মধ্যে লুকিয়ে থাকা ঝড়। রাতের নিস্তব্ধতার মধ্যেই মিলিয়ে গেল তাদের গাড়ির শব্দ, যেমন দূরে কোথাও বজ্রপাতের আগের শান্ত মুহূর্ত। হয়তো এই রাতেই সাক্ষী থাকবে দুই নারীর ধ্বংস করা সেই নীরব যুদ্ধের। রাতের ঘন অন্ধকারে যেন হঠাৎই আকাশের বুক ফুঁড়ে নেমে এলো দুই অগ্নিমূর্তি, হিয়া আর নূর। পাক্কা 20 মিনিটের মাথায় তারা হাজির হলো এক তালাবদ্ধ গুদামের সামনে। দুই পাশে পাশাপাশি রেখে দিল মোটর সাইকেল দুটো। হেলমেটে এখনো মাথায় তাদের মুখ দেখা যাচ্ছে না, চোখের সামনের কাজটা তোলা, যার দরুন তাদের অগ্নিঝরা চোখ দুটো দৃশ্যমান। দৃষ্টিজোড়া এমন যেন ছুরি ধারালো হয়ে আছে অন্ধকারের বুক চিরতে। নূর চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আমার কাজ শেষ না করে ফিরবো না সই। হেলমেটের ভেতর থেকে হিয়ার ঠোঁটে ভেসে উঠল এক বাঁকা হাসি। ধীরে তবুও দৃঢ় স্বরে সে উত্তর দিল, চিন্তা করিস না সই, যে কাজে এসেছিস সেটা শেষ করেই ফিরবো। তোর কি মনে হয় আমরা আমাদের ভাইজানের রক্ত ঝরানোকারীদের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে দেব? ওদের এমন অবস্থা করব যাতে প্রতিটা নিঃশ্বাসে ওরা আফসোস করবে কেন আমাদের ভাইজানের শরীর থেকে রক্ত ঝরালো। নূর চোখ নামালো না, শুধু ফিসফিস করে উঠল, মূল্য দিতেই হবে, খুব ভয়ানকভাবে। নর্দমার কীটদের জীবন্ত অবস্থায় নরকের
গোড়া থেকে ফিরিয়ে আনবো। আমার ভাইজানদেরকে দিকে হাত বাড়ানোর দাম দিতে হবে প্রচণ্ড খারাপভাবে। এরপর দুজনেই কিছুক্ষণ চুপ, চারদিক নিস্তব্ধ, শুধু দূরের কোনো কুকুরের ডাকে রাতের গাঢ়তা বাড়ছে। হঠাৎ হিয়ার চোখে পড়ে কিছু একটা, এক ফালি আলো। দূর থেকে আসে, অন্ধকার চিরে একটা গাড়ির শব্দ ভেসে এলো। তারা দুজনেই এক লাফে চলে গেল আড়ালে। মিনিট দুয়েকও যায় না, একটা 4 চাকার গাড়ি এসে থামলো গুদামের সামনে। গাড়ির শব্দের সঙ্গে সঙ্গে গুদামের শাটার খোলার আওয়াজ। গুদামের ভেতর থেকে বেরিয়ে এলো এক রোগা পাতলা টালমাটাল ছেলে, চোখ লাল, শৈলে নেশার ছাপ। সে দুলতে দুলতে গাড়ির দরজা খুলে দিল, আর গাড়ি থেকে নামলো এক মোটা বেটে মানুষ, গায়ে কালো পাঞ্জাবি, ঠোঁটে ঘৃণিত হাসি। হলুদ দাঁত বের করে হাসতে হাসতে সামনে দাঁড়ানো ছেলেটার কাঁধে চাপড় মারল সে। এতদিনে একটু কাজের কাজ করেছিস বেটা। বলতে বলতে গলার স্বর আরো বিষাক্ত করে দিল। ওই এমপি আর তার সঙ্গবঙ্গদের মারধর করে হাসপাতালে পাঠিয়েছিস, কিন্তু কাজটা ঠিকঠাক শেষ করতে পারিসনি রে বেটা। ধরেছিলি যখন একেবারে শেষ করে দিতি সবগুলো রে। ছেলেটা মাথা নিচু করে দুঃখ ভরা গলায় বলল, আর বলবেন না ভাই, চাইছিলাম ওদের গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিই, কিন্তু শালাগো কপাল ভালো, বেঁচে গেছে। লোকটা হেসে মাথা নাড়ালো, কিছু অস্পষ্ট কথা বলে গুদামের ভেতরে ঢুকে গেল। অন্যদিকে গুদামের পেছনে একটা ভাঙা গাড়ির আড়ালে দাঁড়িয়ে নূর আর হিয়া নিঃশব্দে সব দেখছিল। নূরের চোখের কোণে চিকচিক করছে ক্রোধে জমে থাকা জল। দাঁত চেপে বলল সে, আমি নিজ হাতে ওর জান নেব সই। ওই জানোয়ারের বাচ্চা আমার ভাইজানের মারার পরিকল্পনা করেছিল। হিয়া ধীরে নূরের হাত ধরল, নিজের চোখের জল মুছে ফেললো আঙুল দিয়ে। শান্ত অথচ শীতল স্বরে বলল, সই, মারা গেলে তো শেষ, মরতে দেয়া যাবে না। ওদের বাঁচিয়ে রাখতে হবে, যেন প্রতিদিন একটু একটু করে ধুকে ধুকে মরে। ওরা যেন নিজের দুর্ভাগ্যের জন্য দেয়ালে মাথা ঠুকে ঠুকে বলে, কেন ওদের সঙ্গে লাগতে গেলাম। বুঝলি তো সই, ওরা মরার জন্য ছটফট করবে, কিন্তু মৃত্যু ওদের ধরা দেবে না। এর থেকে ভয়াবহ শাস্তি এই দুনিয়াতে আর নেই এদের জন্য, এটাই বরাদ্দ। নূরের মুখে ফিরে এলো সেই বাঁকা হাসি। বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষার পর হিয়া আর নূর তখন নিঃশব্দে বেরিয়ে এলো আড়াল থেকে। চারপাশে একবার তাকিয়ে নিল, তারপর দ্রুত এগিয়ে গেল গুদামের সামনে। বাইরে দাঁড়িয়ে ভেতরের অবস্থা যাচাই করে বুঝলো ভেতরে মোট 5 জন, 4টা মাতাল ছেলে আর সেই মোটা লোকটা। দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল, এক অদ্ভুত নিঃশব্দ হাসি। সেই হাসিতেই লেখা যেন এই যুদ্ধের বিজয় আমাদের। গুদামের ভেতর আলো ঝলমল করছে, টেবিলের ওপর সাজানো কিছু মদের বোতল আর গ্লাস। 4 জন মাতাল ছেলেরা হেলে দুলিয়ে পড়ে আছে, কেউ কেউ অর্থহীন বকবক করছে। মোটা লোকটার চোখও লাল, হুঁশ আছে বলে মনে হচ্ছে না। হিয়া ও নূর তখন নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ল, ঠিক যখন মাতালেরা নিজেদের নেশায় হারিয়ে গেছে। ঢুকেই প্রথম কাজ গুদামের শাটারখানা ভেতর থেকে টেনে দিল হিয়া। হঠাৎ আওয়াজে সবাই স্তম্ভিত হয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো পেছনের দিকে। চারপাশের মানুষদের চোখে নেশার অদ্ভুত ঝাপসা প্রকাশ। বারবার মাথা নাড়া হচ্ছে, কিন্তু তারা দুজনকে দেখছে 4 জন, কেমন একটা ঘোলা ঘোলা লাগছে। সেই 4 জন আগে থেকে মদ গিলেছিল বলে ওদের নেশার প্রকোপটা বেশি। সেই মোটা লোকটা বলে উঠল, কে কে রে, শাটারটা বন্ধ করলি কেন? হিয়া ও নূর কিছুই বলল না। 2টা পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। 2টি ছেলে পেছন থেকে এগিয়ে আসে, কেউ কিছু বলল না। হিয়া আর নূর ওদের গতিবিধি লক্ষ্য করছে, আর ছেলে দুটো হিয়া আর নূরকে চেনার চেষ্টা করছে, কিন্তু তাতে ব্যর্থ হয়ে জিজ্ঞেস করে, এই কারা তোরা? এখানে কি করছিস? কথার সাথে সাথে ছেলেটা উল্টে পড়ে, কোনোভাবে উঠে বসে নিজের নাকের কাছে হাত তুলে দেখে তরল জাতীয় কিছু একটা বের হচ্ছে। তলটা হাতে ধরে চোখের সামনে নিয়ে আসে, লাল রঙের। এটা রক্তটা বুঝতে অনেকক্ষণ লেগে যায় ছেলেটার। যখন সত্যি ঘটনা বুঝতে পারলো, তখন ছেলেটির নেশা চূড়ান্ত পর্যায়ের উধাও হয়। ছেলেটা উঠে দাঁড়ায়, নূরের দিকে যায়, রাগে সে ফুঁসে। নূর মৃদু হাসে, তেড়ে যেতে নেয় নূরের দিকে, কিন্তু কাছে যাওয়ার আগেই আবার পড়ে যায়। পড়ে গিয়ে বলে ওঠে, ও মাগো। পেটে হাত রেখে আহাজারি করতে করতে বোঝার চেষ্টা করলো মূলত কি হলো তার সাথে।
মস্তিষ্কে চাপ দিলে বুঝতে পারে নূরের পাশের জন মানে হিয়া তাকে লাথি মেরেছে। হিয়া ও নূর পড়েছে কালো রঙের বুট জুতো, যার কারণে আঘাত পেয়েছে বেশি। ছেলেটি তদ্রুপ আরেকজনকে মার খাচ্ছে দেখে বাকি সবাই এগিয়ে আসে। সেই মোটা বেটের লোক অল্পটা পিছিয়ে যায়। বেশি মদ খাওয়াতে মাথা ভারী লাগছে, চোখ ঝাপসা দেখছে। সে মাথা বারবার ঝাঁকিয়ে তাকাচ্ছে। সামনে দুই কালো পোশাকের মানুষ, ওরা ছেলে নাকি মেয়ে বোঝা যাচ্ছে না। নাকি তিনজনের মদের নেশা যেন তড়াক করে কেটে গেছে। আতঙ্কিত হয়ে হাতের কাছে যা পেয়েছে তাই তুলে নিয়েছে। হিয়া ও নূরের দিকেই এগোচ্ছিল। হঠাৎ তারা কিছু বুঝবার আগেই হিয়া এক দৌড় দেয়। ছেলে তিনজন হিয়ার দিকে তাকিয়ে আছে, কিছু বুঝবার আগেই পিছু হাত পায়। ছেলেগুলো যখন হিয়ার আচমকা দৌড় দেওয়া দেখতে ব্যস্ত, সেই সুযোগে নূর তখন তাদের আক্রমণ করে। ওরা মাতাল বলে কাজটা যেন সহজ হলো, কিন্তু হঠাৎ পেছন থেকে এক ছেলে ছুরি বের করে আর তা নূরের সামনে ধরে। নূর বাঁকা হাসে, এই হাসিটা হেলমেটের ভেতরেই বাঁধা রইল, তাই মাতালগুলো দেখতে পারল না।